স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বাণিজ্যিক ও শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধি বা সমন্বয়ের জন্য প্রস্তাবের কথা জানালেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এদিকে গণশুনানি করতে যাচ্ছে বিইআরসি। গ্যাসের মূল্য বৃদ্ধি কতটা যৌক্তিক, সবার মতামত গুরুত্ব পাবে কতটা, এসব নিয়ে আজকে আলোচনা জ্বালানি শুনানি। কথা বলতে স্টুডিওতে আছেন নগরবিদ ইকবাল হাবিব, আছেন পাক্ষিক এনার্জি অ্যান্ড পাওয়ারের সম্পাদক মোল্লা আমজাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর বদরুল ইমাম এবং পেট্রোবালার সাবেক চেয়ারম্যান ডক্টর হোসেন মনসুর কিছুক্ষণের মধ্যে এসে আমাদের সঙ্গে পৌঁছাবেন, যোগ দিবেন জনাব ইকবাল হাবিব এবং জনাব মোল্লা আমজাদ হোসেন। আমি একই প্রশ্ন আজকে আপনাদের দুজনকে করতে চাই যে জ্বালানি প্রতিমন্ত্রী আমরা দেখছি যে বলছেন খুচরা পর্যায়ে যখন এলপিজি গ্যাস মানুষ পাচ্ছে অন্তত 500 টাকা বেশি দিতে হচ্ছে সেই পর্যায়ে এলপিজি যারা ভোক্তা তাদের। তো সেই ক্ষেত্রে আমাদের উনি ব্যবসায়ীদের বলছেন যে আপনারা এরকম করতে পারবেন না, কিন্তু উনি আসলে ব্যবসায়ীদেরকে কোনো আলটিমেটাম দেন নাই বা কোনো হুঁশিয়ারি দিচ্ছেন না, তিনি এক ধরনের আপিল করছেন, বা এরকমই মনে হচ্ছে কিনা আমাদের? কিছুটা তো তাই, কিন্তু তার সাথে আপনাকে লক্ষ্য করতে হবে উনি পরিষ্কার করে বলছেন যে আমাদের এই এই যে মূল্য বৃদ্ধি সেটা কিন্তু বাল্ক যারা কিনছে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য যারা কিনছে, যারা এই গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে, যারা প্রফেসর বদরুল ইমাম আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন, স্বাগত জানাই আপনাকে। আমরা জানতে চাচ্ছিলাম যে এলপিজির দাম যে বেশি রাখা হচ্ছে বলে খোদ প্রতিমন্ত্রী বলছেন, সেটা কি আর অন্য কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা? প্রতিমন্ত্রী বলছেন আপনারা এরকম করতে পারবেন না, কিন্তু ব্যবসায়ীরা নানা ধরনের কথা বলছেন। ইসলামত ইকবাল হাবিব বলছিলেন। তো ফলে আমি মনে করি যে এক্ষেত্রে উনি জনগণের উপরে যে বিষয়টা আসলে চাপিয়ে দেওয়ার মতন ব্যাপার না, এটা মূলত যারা বাল্ক কিনছে, বাল্ক ব্যবহার করছে, তাদেরকে দিয়ে কিছুটা ব্যালেন্স বা পুষিয়ে নেওয়া, ভারসাম্য করা, যারা ছোট ছোট গ্রাহক আছেন। এবং এটাও সত্য যে আমরা ছোট ছোট গ্রাহকদের মাধ্যমে যেভাবে করে অবারিত গ্যাস দিচ্ছিলাম, সেই জায়গায় এখন আবার আস্তে আস্তে এলপিজি গ্যাসে যাওয়া, ওই জায়গাতেই ওনার বোধহয় এই ভারসাম্যের চাপটা অনেক দিন থেকেই ছিল। তো সে কারণে অনুনয় বিনয় ঠিক না, এটাকে একটা নতুন মাইন্ডসেট পরিবর্তনের জায়গাটুকু আমার কাছে মনে হচ্ছিল যে সেটাকে প্রস্তুত করার একটা ক্ষেত্র তৈরি করছিলেন, আমার কাছে তাই মনে হচ্ছে। আবার আসবো আপনার কাছে জনাব মোল্লা আমজাদ হোসেন। আমরা জানতে চাইবো যে খোদ প্রতিমন্ত্রী যখন বলেন, যিনি ওই মন্ত্রণালয়ের চিফ এক্সিকিউটিভ, তিনি যখন বলেন যে 500 টাকা আসলে বেশি রাখা হচ্ছে ভোক্তা পর্যায়ে, বা 500 টাকা বেশি দাম পড়ে যাচ্ছে, এবং তিনি এই 500 টাকা অন্তত দাম কমাতে বলেন প্রতি সিলিন্ডারে, সেটি কি বোঝা যায় যে এলপিজি নিয়ে যারা ব্যবসা করছে তারা আসলে? ধন্যবাদ। আমি নিজে ছিলাম, আমি সরাসরি মানে আজকের বিষয়গুলো আমি শুনেছি। কার্যত এখন এলপিজির যে দাম আছে, মানে অপারেটররা যে দামে সেল করছে, এটা হচ্ছে নির্ধারিত রেট, তাদের অ্যাসোসিয়েশন নির্ধারণ করে দেয় রেট 995 টাকা। এটা কিন্তু কোয়াইট রিজনেবল। কিন্তু একটা মনিটরিং কে করবে যে এই 995 টাকার সিলিন্ডার যখন এজেন্ট, সাব এজেন্ট বা আরও সাব এজেন্ট হয়ে ভোক্তা পর্যায়ে পৌঁছাচ্ছে, সে কত টাকায় পাচ্ছে? এই একটা জায়গাতে কিন্তু মানে প্রাইভেট সেক্টরকে যদি আপনি কম্পিটিশনে নিয়ে আসতে চান, তাহলে এই মনিটরিংয়ের ব্যবস্থা কিন্তু গভর্নমেন্টই করতে হবে। এলপিজি মানে ইন্টারন্যাশনাল বাজারের সাথে ট্যাগ, কারণ এখন ধরেন প্রোপেন বিউটেন মিক্সের প্রাইস পড়ে অ্যারাউন্ড $462। এই গত মাসের ছিল, এই মাসে ধারণা করা হচ্ছে আরেকটু বাড়বে, হয়তো রেটটা ডিক্লেয়ারও হয়ে গেছে, আমি জানি না, আমি ফেব্রুয়ারিটা জানি। এর আগে গত বছরে $670 হয়ে গিয়েছিল, তখন বেড়ে গিয়েছিল। তো এখন ঘটনাটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে তেলের দাম এখন লো ট্রেন্ড আছে। ধারণা করা হচ্ছে যে এলপিজির দামও লো ট্রেন্ড থাকবে। লো ট্রেন্ড থাকলে অ্যারাউন্ড 1000-এর মধ্যে এটার যদি দাম থাকে, আর গভর্নমেন্ট যদি মনিটর করে যে মানে সেলস পর্যায়ে ব্যবসায়ীরা যদি 100 টাকা লাভ রেখে 1100 টাকার মধ্যে যদি এলপিজিটা পৌঁছিয়ে দেয়া যায় ইন্ডিয়া শ্রীলঙ্কার বিচারে, কোয়াইট গুড। আর বাংলাদেশে এলপিজির দাম বাড়ছে আরও একটা কারণে, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। বাংলাদেশে এখন পর্যন্ত এলপিজি আমদানি করা হয় আইদার 2500 থেকে 3000 টন মোংলাতে হলে, আর টোটাল গ্যাস এবং বিএম এনার্জির যে ফ্যাসিলিটিস আছে তারা 6000 টন পর্যন্ত শিপ নিয়ে আসতে পারে। অথচ আমার পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা, তারা 1,25,000 পর্যন্ত নিয়ে আসতে পারে। তাদের মানে ক্যারিং কস্টটা কমে যায় বাল্ক হওয়ার কারণে। তো গভর্নমেন্ট প্ল্যান করছে, প্রাইভেট সেক্টর প্ল্যান করছে যে চিটাগং রিজনে মানে বাল্ক স্টোরেজ ডেভেলপ করার এলপিজির, এবং তারা লোকাল অপারেটরদের কাছে বিক্রি করবে। তো এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার যদি হয়ে যায়,
এলপিজির দাম আরেক দফা কমবে, কিন্তু দামের চেয়েও যে বিষয়টাতে গুরুত্ব দেওয়া দরকার। 3 ধাপ ঘুরে আসার কথা তিনি বলেছেন, তখন বলেছেন যে যখন ডিলারের থেকে হ্যাঁ, ওটাই ডিলার পর্যন্ত কন্ট্রোল আছে, কিন্তু তারপরে- ডিলার উপডিলার বা উপডিলার তার সেটা তো কন্ট্রোলটা নাই। আমার মনে হয় যে প্রফেসর বদরুল ইমামের কাছে এই প্রসঙ্গে আমরা একটু শুনি, তারপরে আমরা তারপরে প্রসঙ্গে যাবো যে এলপিজির দাম খোদ প্রতিমন্ত্রী বলছেন যে 500 টাকা বেশি অন্তত হয়ে যাচ্ছে, যতটা নিয়ন্ত্রণের বাইরে, সে ব্যাপারে একটু আপনার মত। মানে বর্তমানে তো ধরেন 1000 টাকা, মোল্লা আমজাদ 900 বললেন, অ্যাকচুয়ালি বাজারে এটা 995 কিনতে গেলে 995 বা জি। 1000 1000 চলে বলা আসে উচিত, চলে আসে। তো এখন কথা হচ্ছে যদি 500 আরো কমায় তাহলে 950 যদি হয়, সেটা তো রিজনেবল বটেই। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে আপনার এই যে সিলিন্ডার যে কনস্ট্রাকশনের যে ব্যাপারটা, যে কোম্পানি যারা তাদের ভাষ্য অনুযায়ী তারা ওই সিলিন্ডার তৈরি করার যে খরচ সেইটা তারা মানে পুষায় ওঠায় না। সিলিন্ডারের যে খরচটা তাদের, Right. সেইটাতে তাদের ক্ষতি হয়। আমি এই বিষয়টা ঠিক বুঝতে পারি নাই, যে আজকেই দেখলাম তাদের এই দাবিটা যে তারা সিলিন্ডার তৈরিতে, এখন তো সিলিন্ডার এখানেই তৈরি হয়, যারা তৈরি করে তাদের যে খরচ সেইটা তারা লসে বিক্রি করে। And ওইটা যদি কনসিডারেশনে নেন তাহলে এখন প্রতিমন্ত্রী যে 500 টাকা আরো কমাতে বলছেন সেটা কিভাবে অ্যাডজাস্ট হবে, ওইটা কনসিডার করেছেন কিনা আমি জানি না। ওকে, আমরা পরবর্তী প্রসঙ্গে যেতে চাই যে সৈয়দ ইকবাল হাবিবের কাছে আসি। সৈয়দ ইকবাল হাবিব, আপনি জানেন যে আজকের আলোচনা এটি আসছে এবং সরকারও অনেকদিন ধরে বাণিজ্যিক ও শিল্পে গ্যাসের মূল্য বৃদ্ধি বা সমন্বয় করার জন্য প্রস্তাব করছে। আজকে প্রতিমন্ত্রী এটা মুখেই বলেছে যে এই প্রস্তাব করা হয়েছে, সেক্ষেত্রে বিদ্যুৎ যে গ্যাসটা নেই সেক্ষেত্রেও কিছু প্রস্তাব সমন্বয় করার জন্য করা হয়েছে। আপনি কি মনে করেন যে এই মুহূর্তে গ্যাস এবং বিদ্যুতের দাম তাহলে আরেক দফা আসলে বাড়বে গৃহস্থের ক্ষেত্রে, সেটি যৌক্তিক কিনা? অবশ্যই দুটো যদি একসাথে বেড়ে যায় এটা যৌক্তিক না, কিন্তু ভারসাম্যটা করতে হবে, এটাও যৌক্তিক। এবং এই ভারসাম্য করার ক্ষেত্রে অবশ্যই নজরদারি রাখতে হবে যে যারা স্বল্প আয়ের মানুষ, বিশেষ করে মধ্যবিত্ত পর্যন্ত, সেই জায়গায় কি করে বেনিফিটটা পৌঁছে দেওয়া যায়। এবং আর পিলফারেজের ব্যাপারটা তো রয়েছে। একটা ঘটনা আছে, আমি মনে পুরো ইকোসিস্টেমে কিন্তু অনেকগুলি পরিবর্তন হচ্ছে। আমি যেমন শুনছিলাম যে আমাদের স্টোরেজের যেমন একটা ঘাপলা আছে, সেই সঙ্গে কিন্তু আমাদের এই ট্রান্সপোর্টেশনও হিউজ পিলফারেজ চলে যেত। এখন সরকার যেমন চিন্তা করেছে চিটাগং থেকে ঢাকায় সরাসরি গ্যাস পাইপলাইন ধরে নিয়ে আসা, এবং এই সমস্ত কারণে অবস্থার কিন্তু উত্তরণ ঘটবে। অর্থাৎ যদি উত্তরণ ঘটেই এবং সেই লক্ষ্যমাত্রা যদি ঠিক করা হয় যে আমি এখানে আমার পিলফারেজ এতটা কমে যাবে, সেই বেনিফিটটুকু যেন সরাসরি মধ্যবিত্ত পর্যন্ত যেতে পারে। অর্থাৎ একদম খুচরা যারা ব্যবহার করছেন তাদেরকে না বাড়িয়ে অন্যভাবে বাড়িয়ে, বাল্কে যারা ব্যবসা করছেন তাদেরকে বাড়িয়ে, এই ভারসাম্যর জায়গাটুকু যদি সত্যিকার অর্থে সরকার নজর দেয় তাহলে এটা গণতান্ত্রিক সরকার, সব মানুষের সরকার, এবং সেই জায়গায় যথেষ্ট কাজ করার আছে। আমার কাছে এখনও এটা আশা, যেহেতু মাত্র ইলেকশন করলেন, প্লেজ করেছেন যে এটা গণমানুষের শক্তিতে পরিণত হবে এনার্জি খাত, তাই যদি হয় এটি প্রত্যাশিত। সৈয়দ ইকবাল ভাই, আপনি খেয়াল করেন কিনা যে প্রতিবারই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এই কথা বলে যে এটা গণশুনানি আয়োজন করা হবে, গণশুনানিকে আমলে নিয়ে তারপরে এটি বাড়ানো হবে, কিন্তু গণশুনানিকে যথেষ্ট আমলে নেওয়া হয় অবশ্যই নেওয়া হয় না। এবং আমরা যারা ভোক্তা অধিকারের সাথে যুক্ত, আমরা জি। নিয়মিতই চিৎকারটা করি যে ওই শেরি আনস্টান বলে একজন ভদ্রমহিলা ছিলেন, তিনি বলতেন যে জনসম্পৃক্ততার ল্যাডার আছে, তো সেটাতে অনেক রকম পদ্ধতি আছে। যে আমি সবাইকে বললাম তুমি শুনেছো তো, এটা একটা জনসম্পৃক্ততা। কিন্তু জনসম্পৃক্ততা মানে যে তার কথা শোনা এবং যুক্তির সঙ্গে তাকে হয় খণ্ডন করা অথবা গ্রহণ করা, ওটি হলো জনসম্পৃক্ততা। সেই জায়গাতে আমাদের এখনও সব মহলেই, সব সিদ্ধান্ততেই এক ধরনের দুর্বলতা রয়েছে। আমরা এখনও জনসম্পৃক্ততা বলতে বুঝি বা গণশুনানি বলতে বুঝি যে তোমার কথা তুমি বলেছো, শুনেছি, আমার যা খুশি আমি তাই করলাম। সেটা যদি হয় এটা গণশুনানিই না। এই গণশুনানি এবং এই বিদ্যুৎ এবং গ্যাসের বাড়ানোর সম্ভাব্যতা সম্পর্কে একটু আপনার কাছে শুনতে চাই। আমি একটু কোড টু কোড বলি। কাল বিদ্যুৎ প্রতিমন্ত্রী আমাদেরকে যেটা ক্যাটাগরিক্যালি বলেছেন, অধ্যাপক হোসেন মনসুর পেট্রোবালা সাবেক চেয়ারম্যান এবং ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক আমাদের সঙ্গে এসে পৌঁছেছেন, আপনাকে স্বাগত জানাই। আমরা প্রশ্ন করছিলাম যে গণশুনানিকে কিভাবে, উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে গ্যাসের দাম বাড়লো, এলএনজি ইনপুটের কারণে গ্যাসের দাম বাড়লেও বিদ্যুতের দাম বাড়বে না। তার কারণ এলএনজি সাপ্লাই বাড়লে বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়বে। সো গ্যাসের সরবরাহ বাড়ার পর যদি পাওয়ার সেক্টরে 142% দামও বাড়ায়, তারপরেও এটা তেলের চেয়ে কম থাকবে। সো তেলকে যেহেতু রিপ্লেস করবে এটা, সো বিদ্যুতের দাম বাড়ানোর এখনই প্রয়োজন হবে না।
আর এই গণশুনানি এবং সম্পৃক্ততা নিয়ে আমি সবার প্রতি, সকল পক্ষের প্রতি শ্রদ্ধা রেখে একটা কথা বলি। এই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন গঠিত হয়েছে ফার্বের আদেলে ইউএসএআইডির প্রেসক্রিপশনে, এবং তারা এই মানে যেমন এই রেগুলেটরদের নিয়োগ করেছে, তারা কিন্তু এই গণশুনানিতে ভোক্তাদের অধিকার নিয়ে যারা কথা বলবে তাদেরকেও কিন্তু তারা প্রমোট করছে। মানে ওনারা চোরকেও চুরি করতে বলেছেন এবং গৃহস্থকেও জেগে থাকতে বলেছেন। তো মানে এই ভেতর থেকে যে তৈরি হওয়া যে আমি একটা রেগুলেটরি অথরিটি, ইন্ডিপেন্ডেন্ট বডি, এটা যেমন তৈরি হয়ে ওঠেনি পুরোটাই, অন্যদিকে ভোক্তা অধিকার নিয়ে যারা কথা বলেন তারাও মানে ওইভাবে নিজেদের তৈরি করে ফেলেনি, যার কারণে দুই পক্ষই এক্সট্রিম থাকার কারণে এই ট্যারিফ বাড়ানোর সময় যে মানে ভোক্তা পর্যায়ে ভোক্তাদের অংশগ্রহণে যে শুনানিটা হয়, গণশুনানি, ওইটা একটা আনুষ্ঠানিকতাই হয়ে গেছে। এটা আসলে কার্যত কিছু হয় বলে আমার মনে হয়। প্রফেসর বদরুল ইমাম, এই প্রসঙ্গে একটু এটা যথার্থই তাই। কারণ আপনি দেখেন এই যে গত দুটো গণশুনানির কথা যদি আমরা ধরি, সেখানে কিন্তু মানে ভোক্তা পর্যায়ে যে ক্যাবের যে বক্তব্যগুলা, তারা ক্যাটাগরিক্যালি কিন্তু যুক্তিগুলো খণ্ডন করে। যেমন ধরেন যে সমস্ত কারণে মানে ঘাটতি দেখায় মানে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আসে, তো সেখানে কিন্তু তারা এটা প্রমাণ করে দেয় যে এখানে ঘাটতি না, এখানে উদ্বৃত্ত আছে, সুতরাং গ্যাসের দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নাই। তো এখন এই সমস্ত যুক্তি হওয়ার পরে আমরা যেটা লক্ষ্য করি যে এটার কোনো এফেক্ট বিআরসির উপর পড়ে না, অ্যাজ ইফ এটা একটা স্টেজ শো তাদের করতে হবে, এটা করে, এবং তারপরে তারা তাদের কাজ আগেই তারা করে রাখে। যে মানে এইটা মোটামুটি ভাবে একটা, এটা জাস্ট একটা আইওয়াশ ধরনের, আমার যেটা মনে হয়। প্রফেসর হোসেন মনসুর কি এই ব্যাপারে একটু মন্তব্য করবেন? গ্যাসের মূল্য বৃদ্ধি, গণশুনানির ক্ষেত্রে গ্যাসের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে গণশুনানির কোনো ভূমিকা রয়েছে কিনা? সংসদে যেমন এক পক্ষ আছে হ্যাঁ, আর এক পক্ষ আছে না। গণশুনানি যে সমস্ত আমাদের বিশেষজ্ঞ যান এবং যারা সাধারণ নাগরিকের স্বার্থ নিয়ে যারা কথা বলেন, তাদের সবসময় নিজেদের অস্তিত্ব প্রকাশ করার জন্য এগুলো করতে থাকেন, কিন্তু এর কোনো আক্ষরিক কোনো মূল্য আছে বলে আমার মনে হয় না। এখানে এলএনজি আমদানি করছে, যখন এলএনজি আমদানির সিদ্ধান্ত হয় তখন তো আমি ছিলাম। প্রাথমিক আমরা যে ফিজিবিলিটি স্টাডি করেছিলাম সেই সময়, তখন এলএনজির মূল্য ধরা হয়েছিল হলো $16। এখন আমদানি করা হয় $8, মানে প্রায় অর্ধেক দাম কমে গেছে। এবং ওই $16 ধরেই আমরা যখন হিসাব করেছিলাম যে তেলের চেয়ে এলএনজি আমদানি করলে বিদ্যুৎ উৎপাদন সাশ্রয় হবে, এবং বিদ্যুৎ বিভাগ যদি এটা বলে থাকে তাহলে যথার্থই বলেছে যে বিদ্যুতের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই, বরং এলএনজিতে অনেক সুবিধা আছে। সুবিধা হলো যে অন্য দেশে না থাকলেও বাংলাদেশে ছোট দেশ, গরিব দেশ, তারপরে এটা আছে যে একদম মানে আমাদের বলতে গেলে যে উত্তর প্রান্ত থেকে আমাদের পাইপলাইন একদম রাজশাহী পর্যন্ত চলে গেছে, এবং যে কোনো জায়গা থেকে, যে চিরাং থেকে আমরা হোল বাংলাদেশে আমরা এই এলএনজির গ্যাস আমরা সাপ্লাই দিতে পারি। সুতরাং এই যে নেটওয়ার্ক তৈরি হয়েছে ট্রান্সমিশন লাইনের, এই নেটওয়ার্ক দিয়ে যদি 20 মিলিয়ন গ্যাস আমরা ওই মহেশখালীতে এপিসের মাধ্যমে ঢুকাই, তাহলে ঠিক ওই রাজশাহীতে ওই 20 মিলিয়ন গ্যাসই পাবো, এখানে একটুকু সিস্টেম লসের কোনো সম্ভাবনা নাই। কিন্তু মানে আমাদের এই লিকুইড ফুয়েল যে আমাদের সরবরাহ করতে যেটা সমস্যা, সেটা এভাপোরেশন হয়, সিস্টেম লস হয়, অনেক ধরনের কারসাজি হয়, দুর্নীতি সম্পৃক্ত থাকে। সুতরাং এটা কিন্তু তার চেয়ে এলএনজি অনেক বেটার। এবং আমি বলি যে গ্যাসের মূল্য তো বাড়বে না কেন? কারণ যদি আপনি যে দামে আনা হচ্ছে সেই দাম থেকে যদি আপনি কম দামে বিক্রি করেন, আমি বিপিসির কথা বলছি না, কারণ বিপিসিতে ভর্তুকি দেওয়ার অভ্যাস আছে এবং সবসময় দিয়ে থেকে, সেটা অন্য কোনো কারণ পাবলিকের কথা বিবেচনা করে। কিন্তু আমি শেষ করি, আমি আপনার কাছে এবং প্রফেসর বদরুল ইমামের কাছ থেকে আমি শুরু করতে চাই, সেটি হচ্ছে যে আপনি যখন গ্যাসের দামের কথা বলছেন এবং আমরা আমদানি করা তরল গ্যাসের কথা বলছি, আমাদের গ্যাসের মজুদ নিয়েও আসলে একটু কথা বলতে হবে। আমাদের গ্যাসের মজুদ এখন সরকার সংসদে প্রতিমন্ত্রী বলছেন যে 12.84 TCF,
যেটি বলা হচ্ছে যে এই দিয়ে আমরা আসলে 12 বছর চলতে পারবো, প্রতি বছর 1 TCF ধরে। স্যার হোসেন মনসুর, আপনি বলছিলেন কেন এলএনজি দিয়ে ব্যবহার করলে বিদ্যুতের দাম না কমানো হচ্ছে, আমরা একটু গ্যাসের মজুদ জানতে চাইছিলাম, এবং গ্যাস আসলে নতুন গ্যাস যুক্ত হচ্ছে কিনা, নতুন গ্যাসের ব্যাপারে আমরা কি করছি, এক্সপ্লোরেশনের ব্যাপারে, ডিসকভারির ব্যাপারে। প্রথম কথা, যে মজুদ আছে সে মজুদের ভিতরে আমরা মানে এভারেজ যদি বলি যে 70% আমরা যদি উত্তোলন করি, তাহলে ওইভাবেই আমাদের হিসাব করা আছে যে এখন যা উত্তোলন হচ্ছে সেই উত্তোলনের সাথে সম্পৃক্ত হলো ট্রান্সমিশন গ্যাস লাইনের যে প্রেশার, সেটার সাথে সম্পৃক্ত। যে আমরা যে গ্যাসটা আমরা মেইন ট্রান্সমিশন পাইপলাইনে দেই, সেখানে প্রেশার ওই রকম 1000-এর মতো আমরা ছাড়ি আর কি, ওয়েল হেড প্রেশার থেকে ওই পাইপলাইনে ছাড়া হয়। এই হিসাবে আমরা যে উত্তোলন করছি সেই ওয়েল হেড প্রেশারটা আমরা একটা পর্যায়ে রাখি, এবং সেই হিসেবেই আমরা ক্যালকুলেশন করি যে ওই গ্যাস ক্ষেত্র থেকে কতটুকু গ্যাস উত্তোলন করা যাবে এবং সেই গ্যাস দিয়ে আমরা কতটুকু চলবো। এটা কিন্তু নির্ভর করে যে রিজার্ভ বাড়ানো যায় যদি আমরা ট্রান্সমিশন পাইপলাইনের প্রেশারটা কমায় দিই, তাহলে কিন্তু অবশিষ্ট ওই যে প্রেশার, ওয়েলের প্রেশার যদি 1200 থাকে, সেই প্রেশার যদি আমরা 500-তে আমরা নিয়ে আসতে পারি, তাহলে যে গ্যাসটা ওখানে থাকলো সেই গ্যাসটা কিন্তু উঠে আবার চলে যায় সেখানে ট্রান্সমিশন পাইপলাইনে। এটা কি স্যার বিজনেস কেস হবে, মানে ফিনান্সিয়ালি ভায়াবল হবে? হ্যাঁ, সবই ভায়াবল, কেন ভায়াবল হবে না? সেই জন্য এটা একটা হিসাব আমি বলি, সেটা হলো যে এই যে প্রেশার যে আমরা কমায় পাইপলাইনে দিব, প্রেশার কমাবো না ওই ওয়েল হেডে আমরা কম প্রেশার বসাবো, এইটা একটা হিসাব করতে হবে। যে সমস্ত গ্যাস ক্ষেত্রগুলো বড় এবং যে সমস্ত গ্যাস ক্ষেত্রে অবশিষ্ট গ্যাস যেটা ওই ওয়েল হেড প্রেশারের নিচে আছে, ওদের মজুদ কত থাকলো সেটার উপরে হিসাব করে কম্প্রেসারের মূল্যটা নির্ধারণ করে তারপরে কম্প্রেসার বসাতে হবে। এই হলো একটা পদ্ধতি। আর একটা মেইন যে কনজিউমার যারা গ্যাস ব্যবহার করছে, তারা যদি নিজস্ব ইন্ডাস্ট্রিতে, ফ্যাক্টরিতে তারা যদি নিজেরা কম্প্রেসার বসায় যদি তারা নিজেদের গ্যাস ব্যবহার করে, তাহলে আমাদের মজুদ বাড়তে পারে। এই হলো নাম্বার ওয়ান। আমি বললাম হলো এটা, আমি জানি উনি বলবেন, উনি তো বলবেন, আমিও বলছি, সেটা হলো যে আর যে নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কারের জন্য আমাদের নতুন নতুন পরিকল্পনা নিতে হবে। যে আমরা পেলাম না বলেই যে আর অন্য কোনো কূপ খনন করব না, তা কিন্তু না। আমাদের যে গ্যাস ক্ষেত্রটা আছে, যেটা যদি এটা হয়তো আমি বলছি না, আমি থাকলে হয়তো এই কাজটা আমি করে ফেলতাম রিস্ক নিয়ে, সেটা হলো সাতুক ইস্ট একটা ভার্জিন গ্যাস ক্ষেত্র, ওখানে কিন্তু গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা নিশ্চিতই বলা যায় যে সেখানে আছে। এটা কিন্তু নোন জিনিস আর কি। আর অন্য যেগুলোতে দুই একটা প্রোডাকশন কূপ আমরা করতে পারি। আর কিছু কিছু জায়গা আছে যেটা বর্ডার এলাকা, যেমন রশিদপুরের কিছু ইন্ডিয়ান বর্ডার এলাকা আছে যেখানে দুইটা ক্ষেত্র আছে, যেগুলো আমরা 2D সাইসমিকে আমরা দেখছি যে ওইখানে আমরা এক্সপ্লোরেশন কূপ করে দেখতে পারি যে ওখানে। ওকে, আমরা একটু প্রফেসর বদরুল ইমামকে শুনি যে আমাদের নতুন গ্যাস ডিসকভারি এবং মজুদ সম্পর্কে। না, হোসেন মনসুর যেটা বললেন সেটা ঠিকই আছে। উনি যেটা বলছিলেন যে মানে ওটাকে আমরা টারশিয়ারি রিকভারি বলি, প্রাথমিকভাবে পেট্রোবাংলার যে হিসাবটা সেটাই যদি আমরা ধরি, উনি তো বলছেন যদি আমরা প্রেশারটা কমায় দিই তাহলে তো আরো গ্যাস পাবো ইত্যাদি। কিন্তু পেট্রোবাংলার যে হিসাবটা এখন আছে, বর্তমান স্ট্যাটাসটা আমি বলি, মানে অরিজিনালি বাংলাদেশে গ্যাস পাওয়া গেছিল 28 TCF একেবারে টোটাল। সেখান থেকে আমরা 16 TCF গ্যাস ইউজ করে ফেলছি, সুতরাং বাকি আছে 12 TCF। এই 12 TCF আপনি বলেছেন যে 12 বছর চলবে, অ্যাকচুয়ালি তাও না, 5% গ্রোথ হয় আপনার, 10 বছর চলবে। সুতরাং এটা বলা হয় রাফলি থাম রুল 10 বছর। 10 বছরের মধ্যে এই রিজার্ভটা শেষ হবে। এখন কথা হচ্ছে যে আপনার দ্বিতীয় প্রশ্ন যেটা, যে আমরা আরো গ্যাস কোথায় পাবো বা পাচ্ছি না কেন, এই প্রশ্নে একটা বিরাট বড় গ্যাপ আছে আমাদের অ্যাক্টিভিটির মধ্যে। আপনি দেখেন বাংলাদেশে 2012-এ যখন ম্যারিটাইম বাউন্ডারিটা ফিক্স হলো মিয়ানমারের সাথে, তার পরপর কিন্তু মিয়ানমার এই যে 5 বছরে 6 বছরে মিয়ানমার 5-6টা গ্যাস ফিল্ড আবিষ্কার করে ফেলছে। লাস্ট আবিষ্কার করছে লাস্ট জানুয়ারিতে, মানে এই বছরের আগের বছরের জানুয়ারিতে, এবং এটা বর্ডার থেকে অতি সন্নিকটে। এখন ধরেন বাংলাদেশের অফশোরের যে গঠন আর মিয়ানমারের অফশোরের রাখাইন বেসিন যেটা অফশোর, অলমোস্ট সেম না, একই বেসিন, এটা কার্যত ভূতাত্ত্বিকভাবে এটার কোনো ডিফারেন্স নাই। সুতরাং এটা লজিক্যালি এটা বলা যেতে পারে যে ওই ধরনের স্ট্রাকচার এবং গ্যাস সম্ভাবনা আমাদের দেশ হচ্ছে। কিন্তু আমরা এখন পর্যন্ত 12 সনের পর এখন পর্যন্ত একটা কূপ খনন করি নাই।
এর ফলে আমি একটা কথা বলতে পারি, আপনি যদি বলেন যে আমরা গ্যাস পাচ্ছি না কেন, আমি বলবো পাওয়ার তো কোনো কারণ নাই, কোনো কারণ নাই বাংলাদেশ গ্যাস পাওয়া। প্রফেসর বদরুল, আপনি কি মনে করেন যে আইওসি দেরকে যে আসা বন্ধ করে রাখা হয়েছে, যেহেতু এটা একটা খুব ঝুঁকিপূর্ণ কাজ, আইওসি দের সাথেও আমরা নতুন কোনো চুক্তি করছি না, তাদেরকে এক্সপোর্ট করতে দিচ্ছি না, সেইটা একটা বড় কারণ হতে পারে যে আমরা গ্যাস না পাওয়ার ক্ষেত্রে? না, আইওসিরা যে আসছে না এই কথাটার পেছনে কথা আছে। কেন আসছে না? আইওসি তো আমরা আসা বন্ধই করে রেখেছি, আমরাই তো ডাকছি না ওদের। না, আমরা যাচ্ছি না, পেট্রোবাংলা চেষ্টা করেছে, অ্যাকচুয়ালি তারা ব্লক বিডিং করেছে, তারা ইনভাইট করেছে, কিন্তু কথা হচ্ছে সেই যে invitation-টা- মুদ্রা কথাটা হচ্ছে আইওসি ওইভাবে অ্যাট্রাক্ট করতে পারছে না। কেন করতে পারছে না? যেখানে আইএসসি ম্যারিটাইম বাউন্ডারির ওদিকে সব আইওসি যাচ্ছে, তাদের মেইন টার্গেট হয়ে গেছে এখন মিয়ানমার। বাংলাদেশে আসছে না একটা কারণে, বিকজ তারা কিন্তু ব্লাইন্ড প্লেসে আসবে না, তাদের একটা ডেটাবেস থাকতে হবে। আপনার এখানে একটা ডেটাবেস থাকলে আপনি বলবেন ওয়েল লুক, আমাদের এই হচ্ছে জায়গা, এটার হচ্ছে সম্ভাবনা এই, তোমরা এখন ডিটেল স্টাডি করে খুব খনন করে এটা বার করো। আমি বলি, প্রফেসর মনসুর যখন চেয়ারম্যান ছিলেন এই 12 সনের পরে, পেট্রোবাংলা রাইটলি একটা নিয়েছিল, উদ্যোগ নিয়েছিল মাল্টি ক্লায়েন্ট সার্ভে। Right. এই মাল্টি ক্লায়েন্ট সার্ভেটার উদ্দেশ্যই হচ্ছে টু প্রিপেয়ার এ ডেটাবেস, এবং এটা কিন্তু মানে সারা বিশ্বে যেভাবে প্র্যাকটিস হয়, এটা কতগুলো সার্ভিস কোম্পানি আছে তারা এটা করে বিনা পয়সায় করে দেয়, এবং তারপরে এই ডেটা বিক্রি করে মানে কোম্পানিদেরকে দেয়, এবং ওই টাকা আবার দেশকে। এই সুযোগটা আমার হারাইলাম। এটা করা হলো, টেন্ডার করা হলো, একটা এক্সপার্ট কমিটি দিয়ে একটা কোম্পানি ঠিক করা হলো, বাট দেন ইট ইভাপোরেটেড। কেন যে ইভাপোরেট করলো তা জানে, সেকেন্ড টাইম আবার টেন্ডার করা হলো উইদাউট এনি গিভিং এনি রিজন, অ্যাটলিস্ট ইন দ্য মিডিয়া। জনসমক্ষে এটার কোনো কারণ নাই যে ওই অরিজিনাল যে এক্সপার্ট কমিটির যে রিকমেন্ডেশনটা, যেটা নাকি একটা যোগ্য সেইটা কেন করতে পারলো না? আবার দিল, আবার সেম থিং হলো, এবং তারপরেও সেই কোম্পানিকেও এনগেজ করা হলো না। এখন পুরো জিনিসটা অ্যাবান্ডান। এখন যদি আপনি বলেন, তারপরেও যদি আপনি বলেন আমরা কেন গ্যাস পাচ্ছি না, আমি তো বলবো আমাদের গ্যাস পাওয়ার কোনো কারণ নাই, আমরা কিভাবে পাবো? কোনো কোম্পানি আসবে না এখানে। আমরা তো কোনো চেষ্টাও করি না। এই ব্যাপারটা নিয়ে আমরা আসলে আরেকটু কথা বলতে চাই। আমরা আসলে যে সমুদ্র বিজয় নিয়ে এত কথা বললাম, যে সমুদ্র বিজয় এইভাবে উদযাপন করলাম, সেই সমুদ্রে প্রফেসর বদরুল ইমাম বলছিলেন যে আমরা আসলে গ্যাস খুঁজতেই যাই নাই। আমরা বাপেক্সকে, আপনি জানেন যে অনেক শক্তিশালী করার কথা ছিল, যে বাপেক্স নিজেই এটা করতে পারে বা বিদেশিদের আকৃষ্ট করতে পারে, সেই ব্যাপারে একটু আপনাদের কথা শুনবো। আমরা বললাম আমজাদ হোসেন, আপনার কাছে একটু জানতে চাইছিলাম যে বাংলাদেশের নতুন গ্যাস প্রাপ্ত না পাওয়ার পিছনে কারণ কি আসলে, এবং সমুদ্রবক্ষে যে কথা প্রফেসর বদরুল ইমাম তুললেন সেটার ক্ষেত্রে এক্সপ্লোরেশন করার ক্ষেত্রে। আমি তো সবসময় একটু অ্যাডভান্স কথা বলি, অনেক সময় আমার কথাবার্তা খুব নেগেটিভ মনে হয়। বাংলাদেশে এখন আমরা যে $10 বা $12 এলএনজি কিনবো, এবং এটা অপরিহার্য হয়ে গেছে আমাদের জন্য, এই ঘটনাটি ঘটেছে আমাদের অধিক দেশপ্রেমের কারণে। আমরা শুধু দেশপ্রেম দেখানো ছাড়া আর কিছু করিনি। যেমন প্রথম দেশপ্রেম, বাপেক্স সব কিছু করে ফেলবে, এই করে ফেলবে এই ধারণা থেকে বাপেক্সকে দিয়ে 5 বছরে 108টা কূপ খননের পরিকল্পনা নিয়ে ফেলাইলাম। এটা কিন্তু অলমোস্ট বাতিল করে দিয়েছি, যে এটার হচ্ছে না। তার কারণ কিন্তু বাপেক্সকে কি শক্তিশালী করতে হবে না? বাপেক্সকে সারা জীবন আপনি আইওসি নিয়েই কাজ করবেন? খালেদ, আপনিও ভালো করে জানেন যে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো বা ওয়েল সেক্টরে, এনার্জি সেক্টরের কোম্পানিগুলো কিভাবে কাজ করে। যে দেশের কোম্পানিগুলোর এমডিকে সকালে এসে গাড়ির তেলের ভাউচার সাইন করতে হয়, সেই দেশের কোম্পানিকে দিয়ে আর যাই হোক তেল গ্যাস এক্সপ্লোরেশন হবে না। আমাদের দুর্ভাগ্য যে সমুদ্র সীমানা নির্ধারণ হওয়ার পর ইন্টারন্যাশনাল মার্কেটে যে তেলের বাজার যে ফল করলো, এই কারণে এমনিতেই আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর নতুন ইনভেস্টমেন্টে আগ্রহ কমে গেল। আর দ্বিতীয়টা কিন্তু বদরুল ভাই বললেন যে আমরা একটা ডেটাবেস যেটা 6 মাসে তৈরি করতে পারতাম, সেটা 2012 থেকে 18 শেষ 6 বছরও তৈরি করতে পারিনি। আমরা একবার 3বার টেন্ডার করলাম, একটা টেন্ডার চূড়ান্ত হয়ে আছে, আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে জ্বালানি মন্ত্রণালয় ফেলে রাখছে, কোনো অজ্ঞাত কারণে এই কার্যদেশ দেয়া হচ্ছে না। নতুন আর একটা প্রক্রিয়া শুরু হয়েছে জয়েন্ট ভেঞ্চারের আওতায়, এটা বাপেক্স গ্যাসপ্রমকে দিয়ে করানো হবে মাল্টি ক্লায়েন্ট সার্ভে, এবং এটার জন্য পেট্রোবাংলা টাকা দিবে। যদি গ্যাসপ্রম গ্যাস পায় তাহলে টাকা ফেরত দেবে তারা, না হলে এটা পেট্রোবাংলার লস। এরকম হচ্ছে এখন পেট্রোবাংলাকে। এবং জার্মানির একাধিক কোম্পানি আমার জানা মতে গত 10-12 বছর ধরে সেটি বিনি পয়সায় করে দিতে চাচ্ছে। অফশোরে তো পারছে না, কারণ অফশোর আইওসি কে দিয়ে ছাড়া আমরা পারবো না। আমরা কি অনশোরে নিজেরা পারবো? এর কি কোনো প্রমাণ আমরা গত 18 বছরে দিতে পেরেছি?
আমরা দিতে পারিনি। কোনটা? না, আমরা গত 18 বছরে মানে Onshore-এ। 18 বছরে Onshore-এ আমরা মানুষ করছে না? মানে পুরো আচ্ছা, দেশের আমরা- রিসোর্সটা নিয়ে আমরা আসলে প্রতারণা করেছি মানুষের সাথে। না, কিন্তু যেমন আচ্ছা, আমি ঠিক যদি আছে, মুবারকপুরে যাই, আমাদের কিন্তু এখন মানে জাস্ট ক্রস টকে আসতে হবে, তাছাড়া কিন্তু না, না, সব আমি- জিনিস আমি আমরা বলি। টলারেট করব না। জাস্ট Right. এটা মুবারকপুরে সব জিনিস টলারেট করার আচ্ছা, মতো কথা আপনি মুবারকপুরে একটা বলছেন কূপ না। খনন করতে গেলেন, যে একটা কূপ খনন করতে যে আপনাকে ক্রসওয়েল করার প্রয়োজন হলো, ক্রসওয়েল আপনি একটু সংক্ষিপ্ত করেন হ্যাঁ আমাদের- ক্রসওয়েল আপনি করতে পারলেন না কেন? এইটা মানে এমডির ক্ষমতা নেই এটার ব্যাপারে সিদ্ধান্ত নেয়, আর এটা বোর্ডে পাঠাইতে হলো, বোর্ড এটা পেট্রো বাংলা পাঠাইলো। তো আপনি মাঠে অপারেশন করে একটা কূপ খনন করছেন, ওই কোম্পানির এমডি এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন, ওটা নিয়ে বোর্ডে যেতে হয়, ওটা নিয়ে মিনিস্ট্রির পারমিশন লাগে। না, তাহলে এই অপারেশন না, এগুলি ধীরে ধীরে শক্তিশালী করার কথা। তবে মোল্লা আমজাদ হোসেন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি একটি পয়েন্ট তুলেছেন, আমি একটু ইকবাল হাবিব ভাই আপনাকেও একটু শুনতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে এই সমুদ্র বিজয় আমরা এতভাবে উদযাপন করলাম, সেই সমুদ্রে আমরা আসলে কিছুই করি নাই, যদি আমরা এরকম ভাবে বলি টেকনিক্যাল টার্মে না গিয়েও। আমি আসলে বিশেষজ্ঞদের আলোচনা শুনছিলাম, একটা কথা পরিষ্কার বুঝি, একজন সাধারণ নাগরিক হিসেবে, যারা ভোক্তা হিসেবে আছি, অজ্ঞাত কারণে বারংবার নিয়োগ চূড়ান্ত করেও বাতিল, অথবা যাদেরকে সরকারি বিনিয়োগ ছাড়াই প্রাপ্তি সাপেক্ষে কার্যক্রম করে সেই কাজের উপর ভিত্তি করে নিয়োগ করার সুযোগ তৈরি করা, এই সমস্ত জায়গায় কার অজ্ঞাত কারণটা কি আমরা জানতে চাই। আমরা পরিষ্কার ভাষায় জানতে চাই, বারংবার নিয়োগ চূড়ান্ত করে বাতিল করার পর কী করে আপনি আশা করেন আবারও আপনি চূড়ান্ত নিয়োগের ব্যবস্থা করবেন, ডাক দিবেন, সবাই দূরে 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 আসবে? কেন আসবে? এই জায়গাগুলোর উত্তর না বার করলে আমাদের পরিষ্কার সমুদ্র বিজয় এটি একটা জাস্ট ফাঁকা বুলি ছাড়া কিছু হবে না। সমুদ্র বিজয় করার পরবর্তী পর্যায়ে দুদিক থেকে ভারত এবং বার্মা তার পাশ ধরে 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 একের পর এক কূপ খনন করবে, তারা একের পর এক এক্সপ্লোশন চালাবে, আর আমরা চেয়ে চেয়ে দেখলাম তুমি চলে গেলে। এই কার্যক্রম আমরা যারা মেনে নিচ্ছি এবং এই প্রশ্নগুলো করতে পারছি না, এই অজ্ঞাত কারণগুলি কি স্পষ্ট করে বলতেও কষ্ট হচ্ছে, আজকের এই আলোচনা থেকে এটি আমাদের দাবি, এই অজ্ঞাত কারণ বার করা হোক। এই বারংবার নিয়োগ চূড়ান্ত করে বাতিল কারা করলো, কেন করলো, জনগণকে এটা জানানো হোক। বাতিল করতেই পারে, কিন্তু যুক্তিসঙ্গত কারণটা যদি আমরা জানি, গণশুনানিতে সেটাই না উত্তর দেখ। একটি কথা পরিষ্কার, আপনি যদি সম্পদকে আহরণই করতে না পারেন, ওই সম্পদ বিজয় হিসেবে আপনি ক্লেম করে কোনো লাভ নেই। আর যেভাবে চলছে, যা মনসুর স্যারের কথা শুনছিলাম, যদি এইভাবে এক্সপ্লোশন করতেই থাকে, কদিন পরে তো গ্যাস আর ওখান থেকে থাকবেই না, বিকজ অল এক্সপ্লোশন হ্যাঁ। পার ধরে 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 আলটিমেটলি Right. দে উইল সাক এভরিথিং। তো আমরা কি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ এভাবে করে আরেকজনকে দিয়ে দিব? এবং সেখানে মাছ এবং সমুদ্রের সেগুলো তো সম্পদ explosion করছেই না। করছি না, এবং বরং গ্যাস আপনি- যেটা সঙ্গে সঙ্গে করার কথা ছিল, যে বলা হচ্ছিল যে আমরা এক্ষুনি করব। তো আমরা একটু প্রফেসর হোসেন মনসুরের কাছে একটু শুনতে আচ্ছা, চাই। হ্যাঁ, এটা হলো যে ধরেন আমাদের দুর্ভাগ্য, আওয়ামী সরকারের দুর্ভাগ্য, সেটা হলো যে সমুদ্র বিজয় যখন হলো এবং আমরা যখন অত্যন্ত আশাবাদী হলাম যে সমুদ্রে আমরা বড় ধরনের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করব, ঠিক তারপরে সারা বিশ্বে তেলের দাম কমে গেল, এবং তেলের দাম কমে যাওয়ার ফলে সারা বিশ্বেই মানে বড় ধরনের বিনিয়োগ, বিশেষ করে সমুদ্রে তো অবশ্যই এটা বড় ধরনের বিনিয়োগ এবং বড় রিস্ক, যেটা কোম্পানিগুলো আর নিতে চায় না, যার ফলে অনীহা, যেমন শেভরনের মতো কোম্পানিও তার গুছিয়ে ফেলে। স্যার, বার্মা এবং ইন্ডিয়ার জন্য ঘটনা কি আলাদা? না না, আমি বলি বার্মা এবং ইন্ডিয়ার জন্য বার্মা না, শোন না বলি, বিশ্ব না না, বাস্তবতা কি আপনি বার্মা ইন্ডিয়ার আপনি জন্য তো আলাদা? আমাকে ফ্লোর দিচ্ছেন, জি, জি, স্যার। প্রশ্ন করলে পরে করে। জি স্যার। বারবার বাংলাদেশে এক না, বার্মার যে যে সমস্ত জায়গায় গ্যাস ক্ষেত্রগুলো পাচ্ছে, সেই গ্যাস ক্ষেত্রগুলোর যে স্ট্রাকচার এবং সেই গ্যাস ক্ষেত্রগুলোর যে ওয়াটার ডেপথ, সেটা এবং বাংলাদেশের কিন্তু এক না। বাংলাদেশের যে গভীর সমুদ্রের যে গভীরতা এবং তারপরে ওর উপরে যে আনকনসলিডেটেড সেডিমেন্ট, তার অনেক নিচে আছে হলো সেই সমস্ত গ্যাস ক্ষেত্রগুলো। স্যার, আমরা যদি থাকে, আমরা তো আপনাদের কাছ যদি থেকে থাকে। শুনেছি যে এটি প্রায় এক। আমি না, প্রায় না, এক বলছিলাম, না, প্রফেসর না, বদরুল না, ইমাম না, বলছেন যে এক। প্রফেসর বদরুল ইমামের ঠিক আছে, আমি অনার করি, কারণ এখানে একটা আপনার উনি ভালো করেই জানেন যে একটা বড় ধরনের সাবডাকশন জোন আছে, আমরা নিচে যাচ্ছি আর ওরা উপরে উঠছে। এখানে অনেক ধরনের ফল্টিং ওভারথাস্টিং অনেক ব্যাপার আছে, যেগুলোতে আমাদের এই বেসিনটা কিন্তু সাবসাইডিং বেসিন, এটা মনে রাখতে হবে। এর গভীরতা, এর উপরে যে সেডিমেন্ট, স্যার, আমরা কি এটা অনুসন্ধান করে বলছি নাকি এমনিতেই বলছি? না না, এটা আমরা জিওলজিস্ট, উনিও জানেন এটা। আচ্ছা, ঠিক সুতরাং আছে, উনি জিওলজিটা আমরা প্রশ্ন জানি, করবেন কিন্তু না। এখানের মধ্যে গ্যাস ট্র্যাপ করা আছে কিনা, আমরা এটার মধ্যে এক্সপ্লোর করতে পারবো কিনা, এটাতে আপনি 3D জানেন সাইসমিক যে করা দরকার সাঙ্গু কথা গ্যাস ক্ষেত্র যেটা আমরা পেয়েছি, এবং সাঙ্গু গ্যাস ক্ষেত্র ছোট ছোট পকেট, এবং যেখানেই আমরা অফশোরে বা সমুদ্রে আমরা যে সমস্ত গ্যাস ক্ষেত্রগুলো দেখছি, সেগুলো কিন্তু খুব বড় হচ্ছে না,
কারণ এখানে এত ফোল্ডিং ছোট আমরা- ছোট আমরা- স্ট্রাকচারগুলো আমরা কি এত একটু নষ্ট ছোট হয়ে করে গেছে। প্রফেসর বদরুল ইমামকে একটু শুনবো যে প্রফেসর বদরুল ইমাম আপনি শুনলেন প্রফেসর হোসেন মনসুর কি বললেন যে আসলে দুই রকম। না, ব্যাপার হচ্ছে প্রফেসর হোসেন মনসুর যেটা বলছেন ব্রডলি জিওলজিক্যাল যে ফিচারগুলোর কথা উনি বলছেন সেটা ঠিক আছে, যে একটা সাবডাকশন জোন, এখানে সাবসাইডিং দ্যাট সাইড, কিন্তু সোফার পেট্রোলিয়াম প্রসপেক্টিভিটিজ আর কনসার্ন, এটা অ্যাকচুয়ালি এটা সকলেই স্বীকার করে যে দিস টু বেসিস আর লাইক পেট্রোলিয়ামের রেসপেক্টে। যে কারণে দেখেন এই যে দেউই কোম্পানি যারা এই ইয়েতে ওই মিয়ানমারে খুবই সাকসেসফুল, তারা কিন্তু ইন্টেনশনালি বর্ডারের সংলগ্ন 12 নম্বর যে ব্লকটা এইখানে আসছে এই কারণে। ওরা জানে যে এর ভেতরে ওইটারই কন্টিনিউশন Depth, আছে। depth। ওই যে দেউ তো আসছে, না, ডেপথ কত, ওয়াটার ডেপথ, ও ডেপ তো আপনার এটাই তো না, বলছি, depth- ওখানে এটা তো অনেকটা depth তো- অনেকটা কন্টিনেন্টাল শেলফের কাছাকাছি এগুলো। দু depth তো। আর আমাদের হলো একদম shallow depth এবং আবিশাল জোন deep যেটা আর depth, কি। দুটো ডেপথই প্রসপেক্টিভ। কারণ ইন্ডিয়াতেও দেখেন ওএনজিসি থেকে এখন কিন্তু ডিপ ওয়াটারে ড্রিল করে এবং ওএনজিসি আমরা ক্যাপাবিলিটি আছে। আমরা বাজারে তেলের মন্দা পড়ার পরে কি এই ঘটনা আমাদের ক্ষেত্রে হয়েছে কিনা যে আমরা আসলে অ্যাট্রাক্ট করতে ব্যর্থ হচ্ছি, এটি নিয়ে একটু বলবেন। আর আমরা একটু কয়লা নিয়ে শুনতে চাই যে আমাদের নিজস্ব মজুদের কয়লা রেখে আমরা আমদানি করছি কয়লা, এবং কয়লা আমরা ব্যবহার করতে পারছি কিনা। ঠিক বদরুল ইমাম, আপনি বলছিলেন যে বাংলাদেশে গ্যাসের মজুদ এবং আবিষ্কার এবং এটি নিয়ে না, কয়লার হ্যাঁ, ব্যবহারটা নিয়ে একটু ব্যাপার- যদি বলেন। তার আগে আমি একটা হোলিস্টিক চিত্র আমি দেই বাংলাদেশের গ্যাস আবিষ্কার, তার সাফল্য, তার ব্যর্থতা। অ্যাকচুয়ালি আপনি যদি পৃথিবী ব্যাপী একটা জরিপ করেন যে বিভিন্ন বেসিনে বিভিন্ন দেশে যে এক্সপ্লোরেশন হিস্টোরিটা যদি দেখেন, তাতে একটা জিনিস ফুটে উঠেছে। এটা একটা রিসার্চ প্রোগ্রামের একটা আউটকাম। তাতে দেখা যাচ্ছে যখন কোনো একটা এলাকায় একটা বেসিনে এক্সপ্লোরেশন শুরু হয়, প্রথমে একটা উঁচু উঁচু মাত্রায় গ্যাস পাওয়া যায়, তারপরে ওটা শেষ মানে স্টপ হয়ে যায়, তারপরে একটা প্ল্যাটো হয়, এরপরে আবার আরেকটা উঁচু মাত্রার গ্যাস আবিষ্কার হয়, এবং তারপরে আরেকটা পরে থার্ড আরেকটা হয়। মানে 3টা স্টেজে আপনি এই গ্যাসগুলো পাবেন। তার মানেটা কি, আপনি প্রথমে সহজগুলো আবিষ্কার করে নেবেন। বাংলাদেশে সেটা যে হয়েছিল 1960s-এ, শেল অয়েল কোম্পানি 1 বছর পর পর বড় বড় আবিষ্কারগুলো করে ফেলেছে। এগুলো হচ্ছে সহজ, এবং তারপরে একটা পিরিয়ড যায়, আমাদেরও গেছে, যে প্ল্যাটো, এখন আর আমরা পাচ্ছি না। কিন্তু এর পরের স্টেজটা যেটা সব জায়গায় হয়েছে, সেটা হচ্ছে যে ডিফিকাল্ট যে সমস্ত প্লে আছে, ডিফিকাল্ট যে সমস্ত মজুদ আছে, যেগুলোকে সহজে খুঁজে পাওয়া যায় না, কিন্তু আপনি যদি অতিরিক্ত মানে ওই ধরনের জটিল পন্থায় আবিষ্কার করতে পারেন, তাহলে আপনি আরেকটা পিক পাবেন। এবং তারপরে লাস্টলি আপনি ডিপ সিতে যখন যাবে, এটা সব সময় সব দেশেই ডিপ সি ইজ দ্য লাস্ট রিসর্ট, এবং সেখানে আপনি আরেকটা পিক পাবেন। এটা বহু উদাহরণ, ইউএস গালফ কোস্ট ধরেন, নাইজেরিয়া ধরেন, ইউকে নর্থ সি ধরেন, এই ঘটনা ঘটেছে, এবং এটা বলা হয় সব জায়গায় হবে। বাংলাদেশের অবস্থানটা কোথায়? বাংলাদেশের অবস্থানটা ওই যে প্রথমে সহজগুলো আমরা চট করে আপনার 60s-এর দিকে বিরাট বিরাট গ্যাস ক্ষেত্রগুলো আবিষ্কার করল, যখন নাকি বাংলাদেশকে ম্যাপটা ওয়ার্ল্ড গ্যাস ম্যাপে স্থান পেল, দ্যাট ইজ দ্য টাইম যে বাংলাদেশ অ্যাচিভ করলো ফার্স্ট স্টেজ, এবং তারপরে ওই স্টেজে রয়ে গেছে। বাংলাদেশ সেকেন্ড স্টেজে এন্টারই করে নাই, এত বছর চলে গেছে, 20টা বছর 30টা বছর। এই এন্টার করার না কারণ হচ্ছে যে আমরা যে জটিল পন্থাগুলা, যে টেকনিকগুলো, এইগুলো আমরা কাজে লাগাই নাই। ওকে, কয়লা নিয়ে আপনি 10 সেকেন্ড একটু বলবেন কিনা যে কয়লার যে মজুদ আমাদের রয়েছে সেটা ব্যবহার জি, করা কিন্তু আমরা বাংলাদেশের ব্যর্থতা। নর্থ বেঙ্গলে আমরা জানি যে বাংলাদেশে 4টা বড় কয়লা মজুদ আছে। এখন ধরেন এটা খুব বিতর্কিত একটা বিষয়, বাংলাদেশের কয়লা উত্তোলনে আন্ডারগ্রাউন্ড পদ্ধতি, ভূগর্ভস্থ পদ্ধতি না ওপেন পিট পদ্ধতি। আমরা জানি যদি উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন হয়, অনেক বিশাল আকারে কয়লা আসবে, এবং আপনি যেটা বলছিলেন যে মানে 1000 মেগাওয়াট, 10,000 মেগাওয়াট মানে সব মিলায় 10,000 মেগাওয়াটের হবে। কিন্তু এখানে একটা সমস্যাটা কি দেখেন, যে সমস্যাটা আপনি এড়িয়ে যেতে পারবেন না অ্যাট এনি কস্ট। বাংলাদেশটা হচ্ছে একটা অতি ঘনবসতিপূর্ণ এলাকা, ফার্টাইল ল্যান্ড, যেই জনবসতি ওই ফার্টাইল ল্যান্ডের উপর নির্ভরশীল। এখানে যদি আপনি উন্মুক্ত খনন পদ্ধতি অবলম্বন করেন, এইখানে একটা সোশ্যাল আপরিভাল হবে, একটা ক্যাওস হবেই। এবং আমরা যারা মত মোরল তারা তৈরি করব, কারণ পদ্মা সেতু যমুনা সেতু করতে গেলেও আমাকে নো দ্যাটস ডিফারেন্ট। আপনি দেখেন ফুলবাড়িতে এই আন্দোলনটা হলো কেন, অনেক ক্রিটিসিজম আছে, মোল্লার সাথে আমার মিলবে না, ও অনেক যুক্তি দেবেন উনি, কিন্তু মোট কথা হলো আমার বাড়ি, মনে করেন ফুলবাড়ি, আমি কোনো অবস্থাতেই আমার ভিটা ছাড়বো না,
Okay. বিদ্যুৎ উৎপাদন করেন, go to hell, আমার বাড়িটা উৎখাত করে আপনি চলে যাচ্ছেন। So বাংলাদেশের এই প্রেক্ষাপটটা আপনি ইন্ডিয়াতে যান, আপনি ওয়েস্ট বেঙ্গলে যান, বিহারে যান, বিরান ল্যান্ড পড়ে আছে ওখানে, আপনি উন্মুক্ত করেন, কিচ্ছু অসুবিধা নেই। উত্তরবঙ্গ থেকে ঢাকায় যে প্রতি বছর মাইগ্রেশনের হার সেটাও কিন্তু অনেক ব্যাপক, ব্যাপক অকারণে কিন্তু মাইগ্রেশন ওই ধরনের হবে। আমার মনে হয় যে সেই ক্ষেত্রে আমাদের মত মোরালরা অনেক বড় ভূমিকা পালন করেন। যাই হোক, আমরা একটু জনাব ইকবাল হাবিবের কাছ থেকে একটু বলি যে আমাদের প্রমাণিত কয়লা মজুদ রয়েছে, সেগুলো আমরা ব্যবহার করছি না, এবং অন্যান্য ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো অনেক ক্ষেত্রে রাজনৈতিক বা আবেগী সিদ্ধান্ত হয়ে থাকছে কিনা আপনি? আসলে যৌক্তিকভাবে এই সমস্ত বিষয়গুলো রাজনৈতিক নেতৃবৃন্দই জনগণকে নিয়ে বুঝিয়ে কাজগুলি করতে পারেন। আমরা মনে হয় অনেক ক্ষেত্রেই এটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করি না বা করতে চাইও না। আপনারা এটা মনে রাখতে হবে যে আপনারা সবাই যেমনি করে বিশেষজ্ঞ, আমরা যার যার ক্ষেত্রে আমরা যে কাজ করি, আমাদের এই কাজগুলিকে কিন্তু জনগণকে আত্মীকরণ করে, অন্তর্ভুক্তি করে এগুলি ওই কার্যক্রমটা করানোর দায়িত্ব কিন্তু আমার না, করানোর দায়িত্ব রাজনীতিবিদদের। আমি মনে করি এখানে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন। তারা দেশের স্বার্থে কোন অল্টারনেটিভটা কেন, কিভাবে প্রয়োজন আমার, এটি বোঝাতে যেমনি করে অক্ষম হয়েছেন, তেমনি করে পুরো বিষয়টা নিয়ে রাজনীতি করেছেন। কিন্তু সত্যিকার অর্থে বিশেষজ্ঞদের নিয়ে ওপেন প্যানেল করে, ওই যে গণশুনানির কথা শুরুতে হোসেন মনসুর বলছিলেন, গণশুনানি মানে এখন এটা মেকি খেলা। যদি সেইখানে একটা গণশুনানির মতো কার্যক্রম হতো, ফুলবাড়ির ব্যাপারে হোক, রামপালের ব্যাপারে হোক, তাহলে কিন্তু আজকে কোনো রিজনমেন্ট ছাড়াই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এর মধ্যে থাকতে পারতাম। কিন্তু আমরা মূলত এটা নিয়ে খেলেছি, পরস্পর দোষারোপ করেছি, এবং রাষ্ট্রীয় স্বার্থ, জনগণের ভবিষ্যৎ এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎ। তবে খালেদ, আমি যে কথাটা বলতে পারিনি সময়ের অভাবে, অ্যাকচুয়ালি তার মানে এই না যে বাংলাদেশের কয়লাটা উঠবে না, আমরা ইউজ করবো না বা পাওয়ার প্ল্যান্ট করবো না। ভূগর্ভস্থ করেও কিন্তু আপনি 60%, 40%, 50% কয়লা উত্তোলন করতে পারেন, সেইটা আমরা করছি না। প্রফেসর হোসেন মনসুরের কাছে একটু জানতে চাই যে না, কয়লার এটা ব্যাপারে কয়লার ব্যাপারে যেটা আমি অনেকগুলো কয়লা খনি পরিদর্শন করছি, বদরুল ভাই কোনোগুলোতে ছিল, যেমন আমরা ধানবাদে গেছি, যে সমস্ত এলাকায় ওপেন পিট যেটা মাইনিং হচ্ছে, যেগুলো সেগুলো কিন্তু একদম নির্জন এলাকায়, এবং সেগুলো অনেকটা টপ অফ দ্য হিলক্স বা অনেক আপল্যান্ড, সেগুলোতে কিন্তু কোনো সমস্যা হয়নি, কারণ যেহেতু ঘনবসতিপূর্ণ না। আর ওই সমস্ত এলাকায় বাস করে হলো আদিবাসী, যেগুলো আমাদের দেশে ওই বুনা, উরা, মাহাতো এইসব লোক, তারা ওখান থেকেই আসছে বিহারে। আরেকটা হলো যে হামবাকের কথা, যেটা অনেকেই বলে যে ওয়েস্ট মানে জার্মানির, ওখানে কিন্তু আমি গেছি এবং কয়েকটা মাইনে আমি দেখছি, সেটাও কিন্তু ওই রকমই এলাকা। ও এমনি তো ইউরোপে ওই ধরনের পাহাড়ি এলাকায়। আরেকটা হলো যে আরেকটা মেগালোপলিস, যেটা টপ অফ দ্য হিলস, যেখানে ওপেন পিট তারা করছে। আমাদের এখানে পুরো জায়গাটা থিকলি পপুলেটেড, ডেন্সলি পপুলেটেড এরিয়া, এবং আপনারা জানেন যে কয়লা যখন ওপেন পিট হবে তখন ডাস্ট হবেই এটা, এবং ওই পুরো বিশাল এরিয়া যেটা মানুষ মানে অসুখ বিসুখে ব্যাধিতে ভুগতে পারে, এটা একটা সোশ্যাল। আর একটা যে ওই সমস্ত পুরা এলাকাটা কিন্তু আপনার চিরকালের জন্য আবাদি জমি নষ্ট হবে, তার একটা মূল্য আছে, জলদূষণ। অর্থাৎ যে এইটা অ্যাসেসমেন্ট করতে হবে, IRR যেটা আপনি যদি ক্যালকুলেশন করেন, সামাজিক এবং এই বিষয়গুলো পয়েন্টগুলো দেখা যাবে যে এটা ফিজিবল হবে না, যতই বলেন। তারপরে ওয়াটার প্রবলেম, যেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ওখান দিয়ে এমনভাবে আসবে, এবং ওই ওয়াটারগুলো যখন আপনি ধান খেতে দিবেন তখন দেখবেন যে বিশাল সেডিমেন্ট পড়ে আছে। এখনই তো আমরা যে কয়লা তুলছি, ওই কয়লার পানি যখন আমরা ডিসচার্জ করি, যদি ওখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, সেটা যদিও কিন্তু ওই এলাকায় যে সমস্ত জমি আছে, ওই জমির উপরে বড় একটা স্তর পড়ে থাকে কয়লার। ওই স্তরগুলো ওই জমিওয়ালারা নিয়ে বিক্রি করে, কাজে ডোমেস্টিক কাজে ব্যবহার করে। তো তারপরে যদি এইরকম কোনো ঘটনা ঘটে, সেটা কিন্তু সামাল দেওয়া সম্ভব না। যেন মোল্লা আমজাদ হোসেন, আমরা একদম শেষ পর্যায়ে আপনার কাছে এটা শুনবো যে কয়লা ব্যবহার করার ক্ষেত্রে মানে এখন ঘটনা হচ্ছে, অনেক দিন হলো এই বিষয় নিয়ে, প্রায় 20 বছর এটা নিয়ে আমরা তর্ক করছি। আমি মনে করি মানে ইকবাল হাবিব সাহেব একটা কথা বলেছেন যে রিসোর্স কোনোভাবেই রিসোর্স না, ওটাকে যদি ফিনান্সিয়াল টার্মসে আপনি কনভার্ট না করেন। তো উত্তরাঞ্চলের যে 5টা খনি আছে, সেটার একটা ফিনান্সিয়াল স্টাডি হওয়া দরকার। মানে এখন ফিনান্সিয়াল স্টাডি মানে সোশ্যাল, এনভায়রনমেন্টাল সব মিলিয়েই হয়, দিয়ে আমাদের দেখা উচিত যে এই কয়লা আমাদের জন্য তোলা
তোলা লাভজনক অথবা লাভজনক না। আর যদি লাভজনক হয় কোন তাহলে পদ্ধতিতে সেটা মানে লাভ কোন পদ্ধতিতে হবে না হবে সেই বিতর্কগুলোর আমি পরে যাব, আগে সিদ্ধান্ত নিতে হবে। আর আমি শুধু একটা কথা বলেই শেষ করতে চাই যে আমি বদরুল ভাইরা টেকনিক্যাল মানুষ বলছেন যে মানে আন্ডারগ্রাউন্ড মাইন করে 60% পর্যন্ত কয়লা ওঠানো যাবে। মানে বিশ্বের instance আছে। আচ্ছা বিশ্বের অনেক জায়গাতে আছে, তবে আমাদের সামনে যে ইনস্ট্যান্টটা আছে মানে বড় পুকুরিয়া, ওখানে কিন্তু 5 ভাগও উঠানো যাবে বলে ফাইনালি এন্ড অফ দ্য ডেতে কিন্তু মনে হচ্ছে না। না, সেটি তো নিয়ে so, মানে এই বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু আসলে আগে ইয়ে হওয়া দরকার। কিন্তু আমার কাছে আমার একটা অ্যাপ্রিহেনশন আছে যে যেটা হচ্ছে উত্তরাঞ্চলের কয়লা উঠিয়ে খনিমুখে বিদ্যুৎ কেন্দ্র করে যে আমরা সাশ্রয়ী দামে মানে 2.5 থেকে 3 টাকার মধ্যে যে ইলেকট্রিসিটি সবকিছু তো আসলে বিবেচনা করতে হবে যে ওইখানে যে প্রফেসর হোসেন মনসুর তো শেষ পর্যন্ত আমরা অফশোরে যে মানে মানে অফশোর এলাকায় যে বিদ্যুৎ কেন্দ্রগুলো করছে ওখানে নিয়ে যাব এবং নিজের কয়লা ব্যবহার করে আমার মনে ডাবল দামে আমার মনে যে এই বিদ্যুৎ উৎপাদন ফিজিবিলিটি স্টাডিটা আসলে করা উচিত। সভাপতি ইকবাল হাবিব, জনাব মোল্লা আমজাদ হোসেন, প্রফেসর বদরুল ইমাম, প্রফেসর হোসেন মুসার, আপনাদের অনেক ধন্যবাদ দিয়েছিল। আজকে আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।